পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কার মন্তরে। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজোর চ্যানেলে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। আমার আজকের প্রতিবেদনে মূলত আমার এই ঝুল বারান্দা বা ব্যালকনি গার্ডেনে আমি কিভাবে বিভিন্ন রকমের ফুল বাড়িয়ে তুলেছি ও তাদের কিভাবে পুজোয় নিবেদন করি এবং বছরের বিভিন্ন সময়ের পুজোতে কিভাবে আমি সাজিয়ে তুলি আমার পূজাঙ্গন, তাই নিয়েই আলোচনা করব। আসুন কথা শুরু করা যাক। জবা ফুল, গাঁদা ফুল, ছোট টগর। বাগানের সামান্য দু চারটে তোলা ফুল ফুলের ডালিকে এক অপূর্ব পবিত্রতা প্রদান করে। আপনাদের যাদের অনেক বড় বড় ছাদ বাগান বা বারান্দার বাগান আছে, তারা নিশ্চয়ই জানেন ও বোঝেন এই পরিতৃপ্তির কথা। আসুন ধীরে ধীরে এগোনো যাক পুজোর দিকে। এসে গেছি আমার পূজাঙ্গনে, আর আগের বহু প্রতিবেদনে কম বেশি বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখেছেন কিভাবে আমি পূজায় আমার পূজার্ঘ্য নিবেদন করেছি। আজ আমার বারান্দার সাজানোর সাথে সাথে এই বিভিন্ন মরশুমে আমার ঠাকুরজি, শ্রী গোপালজি এবং আসনের সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি কিভাবে পূজা নিবেদন করি তা বলার কিছুটা অবকাশ পেয়েছি। চলুন এগোনো যাক কথা নিয়ে। শুরুতেই একটু বলে রাখি যে বাড়ির আশেপাশের গাছের নার্সারি থেকে নিয়ে আসি চারা গাছ, আর আমার ব্যালকনিতে তাদের ঠিকমতো ফুলের টবে রেখে আমি প্রাকৃতিকভাবে বাড়িয়ে তোলার চেষ্টা করি। এখানে দেখো আমার এই ছোট্ট বাগানে কিছু অন্দর সজ্জাও রয়েছে, কিছু বাগান সাজাবার সামগ্রীও রয়েছে। এগুলো আমি একটি বিশেষ বুটিক থেকে সংগ্রহ করে থাকি। তোমরা যারা ইচ্ছুক আমাকে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করতে পারো। বুটিকের নাম হচ্ছে ময়ূশ্রী বুটিক। কর্ণধার শ্রীমতী পারমিতা ঘোষ ও আমার বিশেষ বান্ধবী, এবং ওর কাছ থেকে আমি বহু সাজাবার জিনিস, গৃহসজ্জা হোক বাগান সজ্জা হোক, সংগ্রহ করি এবং আমার রিলসেও ইউজ করে থাকি। প্রতিদিন সকালে গাছের পরিচর্যা না করলে আমার ভালো লাগে না। ভোরের দিকে গাছে জল দেওয়া, গাছের অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা, ফুল দেখলে আমার একটি আলাদা আনন্দ হয় মনে। বিভিন্ন মরশুমের বিভিন্ন ফুল, যখন সূর্য ঠিকমতো আকাশে ওঠেনি, সেই প্রাত্যের উষার কিরণে দেখো হালকা আলোয় কি সুন্দর লাগে ফুলগুলো। আমার মনে এক আলাদা প্রশান্তি আসে। এই ফুল বিশেষভাবেই তো আমি ব্যবহার করি আমার গৃহের পূজায়। তোমার দেওয়া ফুল যেন তোমার পায়েই রয়। 12 মাসের 13 পার্বণ। বৈশাখ মাসের নববর্ষ দিয়ে আরম্ভ হয় বাঙালির বার্ষিক পঞ্জিকা। ফুল ফল এখানে দেখো, গাছের টগর দিয়ে আমি বৈশাখ মাসের দুয়ারসজ্জা করেছি, মালা গেঁথেছি। এই বৈশাখ মাসেই আরেকটি পর্ব হচ্ছে অক্ষয় তৃতীয়ার পূজা। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই 21 দিনের জন্য টানা শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা উৎসব।
ঠাকুরকে সুগন্ধিত বিভিন্ন চন্দন, সুগন্ধি জল, দ্রব্য ইত্যাদির দ্বারা স্নান করানো হয় এবং বিভিন্ন মরশুমি ফলের আহার, শরবত, দই প্রভৃতি ভোগে নিবেদন করা হয়। প্রতিদিনই ঠাকুর মরশুমি ফুলে সেজে ওঠেন। এখানে দেখো নৌবিহার, যা এই চন্দন যাত্রার এক বিশেষ অঙ্গ, আমি পালন করি। শ্রীকৃষ্ণ ও রায়কিশোরী নৌকা আহরণ করেন অষ্টসখীর দ্বারা পরিবৃত হয়ে। ফুল ও সাজের সজ্জায় অপূর্বভাবে সেজে ওঠেন তারা এই সময়। প্রতিদিনই নতুন করে মরশুমি ফুলে ও চন্দনের টিপ দিয়ে তাদের সাজিয়ে তুলতে মনে এক আলাদা আনন্দ আসে। বৈশাখী পূর্ণিমায় পুজো করা হয়। এর সাথে বিভিন্ন উৎসব এই সময়ে চন্দনযাত্রা, সীতা নবমীর পুজো, নৃসিংহ দ্বাদশীর ব্রত। এখানে রয়েছে ফলের ও ফলের রসের সমাগম। এগিয়ে চলে বৈশাখ মাস, আসে জ্যৈষ্ঠ মাস। ফুল ও ফলের বৈচিত্র্যতার জন্য জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস। জয় মঙ্গলবার ব্রত, মাতা মঙ্গলচণ্ডীর পূজা, ফলহারিণী ব্রত অমাবস্যা তিথিতে পালিত হয় এই জ্যৈষ্ঠ মাসে। শুক্লাপক্ষে পালন করা হয় জামাই ষষ্ঠী ব্রত। শুধুমাত্র শাশুড়ি মায়েরাই নন, সন্তানের মঙ্গলার্থে বাঙালি ঘরে এই ষষ্ঠী পূজা পালিত হয়। সন্তানের উদ্দেশ্যে ফল নিবেদিত করা হয় মাতা ষষ্ঠীর কাছে। ফল দিয়ে পাখার জল ছড়িয়ে বাতাস করে সন্তানের মঙ্গল কামনা করা হয়। স্নান যাত্রা পুজো আরেকটি পুজো এই জ্যৈষ্ঠ মাসের। দেখো স্নান বেশে জগাই দাদাকে কেমন লাগছে। স্নান পূর্ণিমার পুজোতেও সুগন্ধিত দ্রব্যে স্নান করে আমরা এগোই আষাঢ়ের রথযাত্রা উৎসবে। এখানে দেখো ভগবান জগন্নাথের ফুলসজ্জায় সজ্জিত রথ, শোলার ফুল দ্বারা সজ্জিত তার আসন। 7 দিনের এই রথযাত্রায় উৎসবে বেল ফুল, জুঁই ফুল, রজনী ফুল প্রভৃতি বিভিন্ন সুগন্ধিত মাল্যদ্রব্যে সেজে ওঠেন প্রভু। আষাঢ় পূর্ণিমা পালিত হয় গুরু পূর্ণিমা রূপে। গুরুদেবের সাথে সাথে বিভিন্ন দেবদেবতাকেও সাজানো হয়, ফুলসজ্জায় ও নিবেদিত হয় সুমিষ্ট আহার্য ভোগ। শ্রাবণ মাসে শ্রীকৃষ্ণের ঝুলন সেজে ওঠে মরশুমি ফুলে। আর ভাদ্র মাসে প্রভুর জন্ম মাস, কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী ব্রততে নানানভাবে প্রভুকে মনের আনন্দে ভক্তরা সাজিয়ে তোলেন। তাল, আম প্রভৃতি ফলাহারের সাথে সাথে প্রস্তুত হয় প্রভুর ভোগ। শ্রীকৃষ্ণ লীলার বিভিন্ন চিত্রে সেজে ওঠে আসন, মন্দির। ভক্ত যেন ভগবানকে শিশুরূপে আরাধনা করে তার সমস্ত ভক্তিরসের আনন্দ একসাথে আস্বাদন করে। এখানে নিবেদিত হয়েছে ভোগ। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ভোগ 2 দিন ব্যাপী চলে ভোগ উৎসব। কোথাও কোথাও তো 56 ভোগও নিবেদন করা হয় প্রভুকে। নন্দোৎসব যা তার পরের দিন অনুষ্ঠিত হয় তাতেও তা বজায় রাখা হয়। গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লাপক্ষে পালিত হয়। গণেশদেবকে মোদক ভোগ ও পানের সাথে সাথে চড়ানো হয় দূর্বা ও জবা ফুল। শুক্লাপক্ষের ভাদ্র মাসে অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী বা শ্রীরাধার জন্ম জয়ন্তী। এগিয়ে চলি আমরা আশ্বিন মাসের দিকে। হ্যাঁ, মনের মাঝে তো বাজনা বেজে ওঠে। আর ফুল, জলপদ্ম, স্থলপদ্ম বিভিন্ন ফুলের সাহায্যে দেবী শারদার আরাধনা করা হয়। সন্ধি পুজোয় তো অবশ্যম্ভাবী রাখতেই হয় 108টি পদ্ম ফুল। এই পদ্মাসনেই পূর্ণিমাতে
আরুরা হন মাতা কমলা, গৃহলক্ষ্মী রূপে পূজা করা হয় তার। এখানে দেখো কিছু কৃত্রিম পদ্মদ্বীপ, এখানে মাতা লক্ষ্মীকে নিবেদন করা হয়েছে ভোগ। এগিয়ে চলি, আসে দীপান্বিতা উৎসব। কার্তিক মাসের সূচনায়, শ্যামা মায়ের আরাধনায় জীবনের সমস্ত অন্ধকার ঘুচিয়ে আমরা জ্বালিয়ে তুলি মঙ্গল দ্বীপ। গৃহে, আঙ্গিনায়, ঠাকুরের আসনে, পূজার বেদিতে মাতা কালীর সাথে সাথে আরাধিতা হন এই বিশেষ তিথিতে মা মহালক্ষ্মী। এবং এই তিথির অবসানে আসে দামোদর মাস, কার্তিক মাস, শুক্লপক্ষ তিথি, যা দামোদর তিথির বিশেষ রূপ এ দীপদান অনুষ্ঠিত হয়ে থাকে। গোবর্ধন পুজো, অন্নকূট পুজো, ছট পুজো প্রভৃতি পুজো চারপাশে চলার সাথে সাথে পালিত হয় গোপাষ্টমী, দেবোত্থান একাদশী, তুলসী বিবাহ ব্রত। এখানে দেখো তুলসী বিবাহের দিন তুলসী গাছকে বধূরূপে সাজানো হয়। দীপদান তো আগেই বলেছি, এই পক্ষের এক বিশেষ অনুষ্ঠান যা পূর্ণ হয় কার্তিক পূর্ণিমা তিথিতে, যা দেব দীপাবলি রূপেই খ্যাত। আসে হিমেল হেমন্ত, ঠাকুরের পশম পরিধানের সময়। আরেকবার সেজে ওঠে মরশুমি ফুল ও শোলার ফুলে, ও ফল ও মিষ্টান্ন, পিঠে পুলি প্রভৃতি নিবেদিত হয় ঠাকুরকে। ঠাকুর পরিধান করেন পশম বস্ত্র, একেই বলি ঠাকুরের পশম বিলাস উৎসব। এগিয়ে চলি, আসে অগ্রহায়ণ পূর্ণিমা, নিবেদিত হয় পিঠে পুলির সাথে নবান্ন। সংক্রান্তি অবধি চলে এই পিঠে পুলির উৎসব, যার মধ্যে বিশিষ্ট শাকম্ভরী পৌষ পূর্ণিমা। আবার এই সময় আমার বাড়িতে এবং বহু বাড়িতে, শুধু আমার একার নয়, অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের বনভোজন পর্ব। এখানে দেখো আমার বারান্দায় আমি আয়োজন করেছি ছোট্ট করে প্রভু ও রায়কিশোরীর বনভোজন উৎসব। কিছু গৃহসজ্জার সামগ্রীও ব্যবহৃত হয়েছে তাতে। উদ্যান বাটিকা প্রভুর জন্য বানানো হয়েছে। এই চৌকিতেই নিবেদিত হবে প্রভুর ভোগ। আবার কৃত্রিম উপায়ে তাকে নৌবিলাসেরও আনন্দ দেওয়ার চেষ্টা হয়েছে। এ এক অদ্ভুত পরিতৃপ্তি। আবার কখনো কখনো আসনের চারপাশেও তার বনবিলাস উৎসব পালিত হয়। এখানে দেখো না, মৃৎপাত্রে ফল, মিষ্টান্ন, পায়েস প্রভৃতি নিবেদন করা হয়েছে প্রভুকে। প্রভুর খেলনার সামগ্রী, খেলার বাগান তৈরি করে দেওয়া হয়েছে তার সাথে। হ্যাঁ, তৈরি করে দেওয়া হয়েছে বলা ভুল, এ তো তার ইচ্ছেতেই তৈরি হয়েছে। প্রভু ও রায়কিশোরী বন মহোৎসব উৎসবে এগিয়ে চলে বর্ষপঞ্জিকা। শীত শেষ হলে আসে বসন্ত উৎসব। বসন্ত পঞ্চমীতে আরাধনা হয় বাগদেবী। পলাশে রাঙিয়ে ওঠে আমাদের মন, চারপাশ। এ যেন ঠান্ডা হিমেল শীতকে হালকা করে গরমের ছোঁয়া দিয়ে যাওয়া, সূচিত করা যে আসন্ন গ্রীষ্মকাল। তবুও ফুলে ফলে মাতোয়ারা আমাদের মন, আমাদের উৎসব। বসন্ত পঞ্চমীর পরে আসে মাঘী পূর্ণিমা। লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ আরাধিত হন মন্দিরে, গৃহাঙ্গনে। মহাশিবরাত্রি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ ও মিলন উৎসবের প্রতীক এই মহাশিবরাত্রি। শিব পরিবারকে সাজানো হয়, পূজাবেদী ও মণ্ডপও সাজানো হয় বিভিন্ন ফুল। আর বাকি থাকে দোলযাত্রা, প্রভুর দোলযাত্রা উৎসব। বর্ষপঞ্জিকার শেষে চারপাশ রাঙিয়ে ওঠে আবিরে। এখানে দেখো প্রভুর আবিরের থালি
হলুদের গাঁটছড়া দিয়ে সাজানো হয়েছে। প্রভু দোলের বেশ ধারণ করেছেন, আমাদেরও রাঙিয়ে দিয়েছেন। বর্ষপঞ্জিকাকে যেন বলা হয়, রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাওয়ার আগে। প্রভু পড়েছেন দোলের পরিধেয়, দোলযাত্রার পরিধেয়। আর আমাদেরও ফুলে ফলে মেতে ওঠা প্রভুর সেবা, সেবার কাজ বর্ষপঞ্জিকার শেষ পর্যায়ে এসেছে। আজকের প্রতিবেদন তবে এই পর্যন্ত। আগত সময় এই বর্ণময় ফুল ও ফলের শোভায় পূজায় উৎসবে আনন্দমুখর হয়ে উঠুক। আজ তবে বিদায় নিই। নমস্কার, ভালো থাকবেন।